হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ম্যাডাম, বিশ্বাস করেন আমি কিছুই করি নাই। মিথ্যে বলছে ছেলেটা। নিশ্চয়ই রাতের বেলা কোনো কুকাম করেছে, তাই সে পালিয়ে বেড়াচ্ছিল। ম্যাডাম, সত্যি বলতেছি, আমি কিছুই করি নাই, বিশ্বাস করেন। তাহলে রাতের বেলা ওইভাবে দৌড়ে কোথায় পালাচ্ছিলি তুই? তাহলে শুনবেন কেন ওইভাবে দৌড়াচ্ছিলাম? হ্যাঁ বল। তাহলে শুনুন, ফ্ল্যাশব্যাক। রাতের 11টা বাজে আমি তানভীরের বাসা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছিলাম। এত রাতে অবধি তানভীরের বাসায় থাকার কারণ হলো, শালা আমাকে আজকে তার বাসায় দাওয়াত করছে তার জন্মদিন উপলক্ষে। আমি বলছিলাম বাইরে ট্রিটটা দিতে, কিন্তু শালা টাকা বাঁচানোর জন্য তার আম্মুকে দিয়ে বাসায় বিরিয়ানি করে কাজ চালায় দেয়। খাবার তো খাবারই, সেটা বাইরের হোক আর বাসায়, কিন্তু বিরিয়ানি হলেই চলে আমার। তাই আমিও আর মানা করতে পারলাম না। তার বাসায় কিছুক্ষণ আড্ডা দিয়ে আমিও তার থেকে বিদায় নিয়ে চলে আসি সেখান থেকে। এরপর রাস্তায় হাঁটছি আমি, তবে একা একা, সিঙ্গেল মানুষ। আমিও মনের সুখে রাস্তায় একা একা হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটতেই পিছন থেকে ঘেউ করে উঠলো। আমিও পেছনে ঘুরে যাই আর দেখলাম একটা কুকুর দেখে কিছুটা নিশ্চিত হয়ে আবার হাঁটা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে আবার কুকুরটা ঘেউ করে উঠলো। এবার জোরে জোরে হাঁটতে শুরু করে দিলাম আর পিছন ফিরে দেখতে লাগলাম কুকুরটাও আমাকে ফলো করতে লাগলো। রে ভাই, আমি তো কোনো কুকাজ করি নাই, তাহলে আমাকে কেন ফলো করতেছে? তারপর হাঁটা দেখে আমি আরও স্পিড বাড়িয়ে দিলাম। এরপর সেও আবার ঘেউ করতেই কই থেকে আরও 3টে কুকুর হাজির। লে হালুয়া, আগে একটা পিছে লেগেছিল, এবার ব্যাপারটা মোটেও সুবিধা লাগতেছে না, তাই দিলাম দৌড়। শালারা আমার দৌড় দেখে আমার পিছে পিছে দৌড়ানো শুরু করে, আর সাথে তো তাদের সাইরেনের তো বাঁচতেই ইসে ঘেউ ঘেউ আর কি। আমিও তাদের দৌড় দেখেও ঘেউ ঘেউ আওয়াজ শুনে দৌড়ে গতি বাড়িয়ে দিলাম। শালা কোন কুফায় পাইছে আজকে আমাকে? কেন যে শালা বিরিয়ানির লোভ করে তানভীরের বাসায় গেলাম, নাহলে এমন কিছুই ঘটতো না। শালা আমার মনে হয় এই শালা তানভীরের মন ঠিক ছিল না, সে আমাকে খাওয়াতে খাওয়াতে বদদোয়া দিছে, তাই এমনটা হয়েছে। শালা কাল কলেজে গেলে একবারে তোরে শুধু পাই না, শুধু তুই শেষ। আমিও কোনো মতে দৌড়ে একটা গলিতে ঢুকে পড়ি আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় নিচু করে হাঁপাচ্ছি। যাক বাবা, মনে মনে বললাম, পিছা ছুটলো। কার থেকে পিছু ছুটলো তোর? আমিও সাথে সাথে মাথা উঠালাম আর দেখলাম আমার সামনে একজন পুলিশ অফিসার ও 3জন কনস্টেবল দাঁড়িয়ে আছে। লউঠালা, একটা বিপদ না যাইতেই আরও একটা হাজির। রাতের বেলা কি কুকাম করে পালাচ্ছিলিস তুই? আমি কোনো কুকাম করি নাই। তাহলে পালাচ্ছিলি কেন? যদি বলি কুকুরের স্কোয়াডের ভয়ে পালাচ্ছিলাম, তাহলে শালারা নিশ্চয়ই আমাকে মজা নেবে। না না, সেটা বলা যাবে না, অন্য একটা বলি। মনে মনে ভাবলাম, আরে রাতের খাবার খাইছিলাম, তা হজম করার জন্য একটু দৌড়াচ্ছিলাম, এই আর কি। ও তাই নাকি? তাহলে থানায় চল, তোর খাবার তোকে পুরাই হজম করিয়ে দেব। আরে আরে করেন কি? বললাম তো আমি কিছু করি নাই। আরে আজব তো। এরপর তারা আমাকে জোর করে ধরে থানায় নিয়ে গেল। বর্তমান এবার বুঝছেন কেন দৌড়াইছিলাম? ম্যাম, একটা কুকুর হলে তো সামনে নিতাম কোনো মতে, তার থেকে পিছে ছোটানো যেত, কিন্তু আমার পিছে পুরো একটা স্কোয়াড লাগছে। আমি তো আর রাশ করতে পারবো না, তাদের উপর স্লো হলে তো কোনো মতেই নক করতাম, কিন্তু স্কোয়াডের হাতে আমি শেষ হইতাম। তাই আমিও দৌড় কোনো মতে সারভাইভ করলাম। আর সারভাইভ করতে গিয়ে আর এক স্কোয়াড ধরে ফেলে। এবার বলে, ম্যাডাম, এখানে আমার কি দোষ? উদয় না জেনেই আমাকে অপরাধী বানিয়ে এখানে নিয়ে আসা হলো। আমার কথা শুনে দেখলাম সেখানে তারা সকলে হাসতেছে, আর পুলিশ নিয়ে তো মুখ চেপেই হাসতেছে। তখন তার চেয়ারের দিকে আমার চোখ গেল। মাশাল্লাহ, ম্যাডাম দেখতে তো বেশ সুন্দরী, আর হাসিটা জাস্ট আমাকে পাগল করে দিচ্ছে। কিন্তু বেজ্জতি হয়ে গেল। ম্যাডাম প্লিজ হাসিয়েন না, কারো দুঃখ কষ্ট নিয়ে হাসি ঠাট্টা করতে নেই। আর আমাকে একটু পানি দেবেন? দৌড়তে দৌড়তে আর আপনাদের ঘটনাটা বলতে বলতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই নাও পানি। আমিও গ্লাস নিলাম আর পানি খেতে যাব, তখনই এই ছেলে, দাঁড়িয়ে কোনো কিছু খাওয়া ঠিক না, আগে বসো, তারপর পানি খাও। আমিও চেয়ারে বসলাম আর পানি খেতে লাগলাম। পানি খাওয়া শেষ করে আমিও গ্লাস রেখে উঠে পড়লাম। চলি ম্যাডাম, আর আল্লাহর কাছে দোয়া করি সামনে যাতে থানা বা পুলিশের চক্করে না পড়ি। এমনিও এই পুলিশ জিনিসটাতে ভয় পাই আমি। দাঁড়াও, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ধন্যবাদ ম্যাডাম, তবে লাগবে না, আমি যেতে পারবো। আপনি শুধু দোয়া করেন যাতে আবার কুকুরের ও পুলিশের পাল্লায় না পড়ি। বলে আমিও থানা থেকে বেরিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দরজায় নক দিলাম
আর কিছুক্ষণ পরে দরজা খুলে যায় আর দেখলাম আব্বু দরজা খুলছে। কি রে হারামজাদা, এত দেরি হয়েছে কেন তোর? এমনি খুশির ঠেলায়। আর এভাবে দরজা থেকে সিআইডি এর মতো জিজ্ঞাসাবাদ বন্ধ করো, ভিতরে যাইতে দাও। তারপর ভিতরে চলে গেলাম আর সোজা আমার রুমে। এরই মধ্যে আম্মু রুমে আসে। কিরে আব্বু, এত দেরি হয়েছে কেন বাসায় আসতে? কখনই তো কল করে বলেছিলি তানভীরের বাসা থেকে বের হয়েছিস। আর বলিও না, এক ইতিহাস সৃষ্টি হয়ে গেছে, কাল বলবো। এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল কথা হবে। আম্মু চলে যায় তার রুমে আর আমিও দৌড়াতে দৌড়াতে ঘেমে গেছিলাম, তাই গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম আর ফ্রেশ হতে চলে গেলাম। তো পরিচয়টা দিয়ে দিই, আমি মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, পরিবারের একমাত্র আদরের ফাজিল পোলা। পরিবারে আমি, আম্মু ও আব্বুই আছে। আমি পরিবারের একমাত্র সন্তান। আব্বু হচ্ছে সাধারণ চাকরিজীবী, আম্মু গৃহিণী আর আমি হলাম স্টুডেন্ট, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। বাকিটা গল্পেই জানতে পারবেন। ফ্রেশ হয়ে এসে আমিও হাত মুখ মুছে নিলাম, এরপর মোবাইল চার্জে লাগিয়ে খাটে হেলিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা অন্তর, এই অন্তর, কিরে আব্বু, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? আরে যাবো তো, শুধু আর একটু ঘুমাই। ওঠ, নাকি তোর আব্বুকে ডাক দিব? সাথে সাথে আমি লাফিয়ে উঠি। আরে না না, আব্বুকে ডাকতে হবে না, আমি উঠে গেছি তো। তো তো তুমি যাও, নাস্তা রেডি করো, আমি আসতেছি। আমি যাচ্ছি, তুই আয়। বলেই চলে গেল। আমার চোখে এখনো ঘুম, তাই হেলতে হেলতে বাথরুমে গেলাম আর ফ্রেশ হয়ে আসলাম। যখনই আম্মু আব্বুর কথা বলে তখন আমার হার্টবিট থেমে যায়, কারণ আব্বুকে আমি অনেক ভয় পাই। আমিও ব্যাগ নিয়ে রেডি, নাস্তার জন্য চলে গেলাম। কি রে হারামজাদা, উঠছিস? জি। তো পড়াশোনার কি অবস্থা? নাকি সারাক্ষণ ফাজলামি ভণ্ডামি নিয়েই থাকিস? আর আব্বু পড়ি তো। কিসের থেকে পড়িস, চেয়ার থেকে নাকি খাট থেকে? চুপ হয়ে রইলাম। শোন, ভালো করে পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ। জি আব্বু। এরপর চুপচাপ নাস্তা করে চলে গেলাম কলেজে। কলেজের গেট দিয়ে ঢুকেই খুঁজতে লাগলাম তানভীর শালাকে। আমি দেখলাম তানভীর শালা তার প্রেমিকাকে নিয়ে সেই প্রেম আলাপে ব্যস্ত। আমিও গিয়ে তার প্রেমিকার সামনেই তার পেছন থেকে দিলাম একটা লাথি। সাথে সাথে শালা পরে মাগো বলে দিল চিৎকার। মাগো, মরে গেলাম গো। জিন্দা থেকে কি করবি শালা, মর তুই বলে সেই লাফানো অবস্থায় আরও দিতে লাগলাম। ও ভাই, মরে গেছি। কি রে ভাই, আমাকে এভাবে মারতেছিস কেন? শালা কালকে আমাকে কি কি বলে মনে মনে গালি দিছিস আর বদ্ধ দিছিস, তাই না? শালা আমি কেন মনে মনে গালি দিতে যাবো? যা দেওয়ার সেটা তো সামনেই দিই। আর তোরে বদদোয়া কেন দিতে যাবো আমি? আর তুই এরকম আমার রেগে আছিস কেন? ভাই আগে কি হয়েছে, পরে না হয় পিটাস। শালা কাল তুই মন 2 নাম্বারই করে আমারে খাওয়াইছিস, নাহলে কালকে আমার এইভাবে রাত কাটতো না। মানে কেন, কাল রাতে কি হয়েছে ভাই? তাহলে শোন। পরে কাল রাতের ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে শালা হাসতেছে আর তার সাথে থাকা তার প্রেমিকাও হাসতেছে। শালা মজা নিতেছিস আমার? ভাই রে ভাই, তোর সাথে যা ঘটেছে সেটা তোর কপালের দোষ, এতে আমার কি করার আছে? আর ভাই বিশ্বাস কর, আমি তোরে 2 নম্বরই মনে খাওয়াই নেই ভাই। আর যাই করি জীবনেও তোর লাগে পাঙ্গা নেবো না। ওঠ শালা। আমি তানভীরের দিকে হাত এগিয়ে দেই। এরপর তানভীর আমার হাত ধরে ওঠে। তোমরা দুই বেস্টর কাহিনী দেখলে আর অন্য কিছু দেখে নিজেকে এন্টারটেন করতে হয় না, দুজনই সেই লেভেলের জোকার। হ, আমরা তো ফ্রিতে ইন্টারনেট করি। এভাবে মজা যেতে নিচ্ছিস, এবার আমাদের কিছু নাস্তা করা। কেন, আমি কেন করাতে যাব? ও আছে না? ওরে মারিকেল লজ্জা রে। এই ওই শালা নাস্তা করা, নাহলে আরও দিমু কিন্তু। শালা এমনি যেটা দিচ্ছিস মনে হচ্ছে চলাফেরা করতেও সমস্যা হবে। দাঁড়া, আমার কাছে ওষুধ আছে। শালা মোটেও না, আমি জানি তোর ওষুধ সম্পর্কে। চল, আর মার খাওয়ার শখ নাই। এরপর 3 জনে মিলেই চলে গেলাম ক্যান্টিনে নাস্তা করতে। সেখানে আমরা একটা টেবিলে বসি। অন্তর ভাই, নাস্তার বিল যেহেতু আমি দেবো, তাহলে নাস্তাটা অন্তত তুই নিয়ে আয়। আমি পারবো না। এ হেমা, যা নাস্তা নিয়ে আয়। ওই, আমি কেন আনবো? তোর লজ্জা করে না একটা নিরীহ মেয়েকে নাস্তা আনতে বলতেছিস? কথাটা শুনে আমি তানভীর আর হিমার দিকে হা করে তাকিয়েছি। কিরে, কি দেখিস এভাবে তোরা দুজনে? না মানে নিরীহ মেয়েটাকে একটু দেখতেছিলাম আর কি। অন্তর ফাইজলামি করবি না, আর তুমিও এমন করতেছো? না মানে তোমার মুখ দিয়ে নিহির শব্দটা শুনে একটু অবাক হয়ে গেলাম আর কি। তুমি যদি নিহির হও তাহলে আমরা দুজন কি তা? কথাটা শুনে হিমা আমার ও তানভীরের দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। হিমার পুরা মুখ লাল হয়ে গেছে, পরিস্থিতি মোটেও ভালো দেখাচ্ছে না। আরে হিমা, আমরা তো মজা করতেছিলাম,
তুই শুধু নিরীহ না, তুই অনেক ভালো ওই কিউট একটা মেয়ে। আর আমি গেলাম নাস্তা আনতে, তুই আর তানভীর থাক বলেই উঠে গেলাম। দাঁড়া, আমি আসতেছি। এই কই যাস? বসে এখানে, অন্তরকে যেতে দাও। তানভীর হিমা বসে বসে কথা বলতে লাগে, আর আমিও চলে গেলাম নাস্তা আনতে। নাস্তা নিয়ে এসে আমরা তিনজনে নাস্তা করে নিলাম। এরপর চলে গেলাম ক্লাসে। ক্লাস শেষ করে আমরা তিনজনেই ক্যাম্পাসে হাঁটতে লাগলাম। আচ্ছা শোনো, আমাকে বাড়িতে যাইতে হবে, সো আমি গেলাম। তুমিও সাবধানে বাড়িতে চলে যাইও। আর অন্তর, তুইও সাবধানে যাইস। ওকে, ভালো থাকিও। খোদা হাফেজ। হিমা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, আর আমরা কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। মামা চল খাবি। সামনে টঙের দোকান, সেখান থেকে নেয় দুইটা। এরপর তানভীর টঙের দোকান থেকে দুটো সিগারেট নেয়, আর আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে টানতে লাগি। এমন সময় একটা পুলিশের গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে কিছু কনস্টেবল বেরিয়ে আসে, আর কাল রাতে সেই লেডি পুলিশটাও বেরিয়ে আসে। আর এসে তানভীরও আমাকে ধরে ফেলে, আর লেডি পুলিশটা ডাইরেক্ট এসে আমার কলা ধরে টান দেয়। আমার মুখে সিগারেট ধোয়া, তাই আমিও মুখ বন্ধ করে আসি। এই বেয়াদব ছেলে, তোর সাহস তো কম না, মেয়েদের টিস করিস? আসলে মুখ বন্ধ করে আসি, তাই আমিও কিছু বলতে পারতেছি না। কি বোবা নাকি তুই? 1 মিনিট, এই তুই কাল রাতে ছেলেটা না? আমি তাকে হাত দিয়ে ইশারা দিলাম একটু ছেড়ে দেওয়ার জন্য। এই তুই আমার সাথে কি ভাষায় কথা বলতেছিস? সুন্দর করে কথা বল, না হলে জেলে ঢুকিয়ে এমন মাইর দিব না সকল বেরিয়ে যাবে। না করে সুন্দর করে কথা বল। আর না পারতেই মুখের থেকে ধোঁয়া বের করে দিলাম, আর জোরে জোরে শ্বাস নিচ্ছি। এই বেয়াদব ছেলে, তুই সিগারেট খাচ্ছিলি তাই এইভাবে কথা বলছিলি? আস্ত একটা বেয়াদব তুই, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের টিস করা, তাই না? দাঁড়া দেখাচ্ছি। এই তোরা এই দুইটাকে গাড়িতে তুল। আরে ম্যাডাম, আমার কথাটা তো শুনুন। আমরা কোনো মেয়েকে টিস করি নাই, বরং আমরা এখানে আসছি যে সবে মাত্র 5 মিনিট হয়েছে। চুপ, একদম চুপ। টিস করিস নাই তাই না? আমাদের রিপোর্ট করা হচ্ছে। বেয়াদব কথা কর, তুল এদের গাড়িতে। আরে আরে, আমাদের কথাটা শুনুন। আমরা কোনো মেয়েকেই টিস করি নাই, কিন্তু তারা আমাদের কোনো কথাই না শুনে আমাদের টেনে গাড়িতে তোলে, আর পুলিশ নিয়েও গাড়ির সামনে সিটে বসে পড়ে। আর আমি চলতে থাকি। শালার কোনো কিছু না করতেই হুদাই কেস খাইয়ে গেলাম। সাথে সাথে তানভীরও ফেসে গেল, মেজাজটা ফুল খারাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমরা থানায় পৌঁছে গেলাম, আর আমাদের ধরে নিয়ে যেতে লাগে। ম্যাডাম, আমরা সত্যিই কিছু করে নাই, বিশ্বাস করেন। কেউ হয়তো মিথ্যা রিপোর্ট দিছে। হ্যাঁ ম্যাডাম, আমরা কিছুই করিনি। কিছু মুহূর্ত ছিল আমরা টঙের দোকানে গিয়েছিলাম, আমরা সেখানে কোনো মেয়েকে তো দেখি নাই। আর যদি আমরা কোনো মেয়েকে চিট করতাম তাহলে আমাদের অবস্থা একজনে খারাপ করেই ছাড়তো। বিশ্বাস করেন ম্যাডাম, আমরা সম্পূর্ণ নির্দোষ। চুপ, একদম চুপ থাক দুজনেই, আর এদের হাজতে ঢুকিয়ে রাখুন। পুলিশের কথা মতো আমাদের দুজনকে জেলে ঢুকিয়ে দিল, আর তালা মেরে দিল। ম্যাডাম, এটা কিন্তু ঠিক করে নাই, আমরা সম্পূর্ণ নির্দোষ। আর ম্যাডাম, যে আপনাকে রিপোর্ট দিছে তাকে একবার এনে জিজ্ঞাসা করুন যে আমরাই কি টিস করছি নাকি। দাঁড়া, আমি কল করতেছি। এরই মধ্যে থানার মধ্যে আমার আব্বু উপস্থিত। আব্বুকে দেখে আমি সে লেভেলের ভয় পেয়ে গেলাম। আব্বু এখানে কি করতেছে? আব্বু সোজা আমাদের কাছে আসে। আব্বু জেলের বাইরে দাঁড়িয়ে আছে। কি কুকাম করেছিস তোরা দুইটা? আব্বু, বিশ্বাস করো, আমরা কিছুই করে নাই। হুদাই আমাদের ধরে এখানে নিয়ে আসা হয়। কিন্তু তুমি কি করে জানলা আমাদের থানায় নিয়ে আসা হয়েছে? তোদের যখন থানায় আনা হচ্ছিল তখন আমি তোদের পুলিশের গাড়িতে দেখি, পরে আমিও এখানে চলে আসি। দাঁড়া, আমাকে জিজ্ঞাসা করতে দে কেন তোদের এখানে আনা হয়েছে। আব্বু চলে যায়, আর একটা কনস্টেবলের সাথে কথা বলতে লাগে। জি, ওদের এখানে কেন আনা হয়েছে? আনা হয়েছে কাদের? ওই যে দুইটা ছেলেকে হাজতে দেখছেন না, তাদের। ও, তাদের তো ম্যাডাম আনছে। তাদের এখানে আনা হয়, তার নাকি কোনো মেয়েকে টিচ করেছে, আর ওই মেয়েটা নাকি থানায় এসে রিপোর্ট দেয়, তাই ম্যাডাম ও এদের দুজনকে ধরে নিয়ে আসে। কথা শুনে আব্বুর মাথা গরম হয়ে গেল, আর সাথে সাথে আমাদের কাছে চলে আসে। বাহ বাহ, ভালোই তো। মেয়েদের সাথে বেয়াদবি করিস তাই না? ঠিকই তো করছে, তোকে ধরে নিয়ে আসছে। লজ্জা লাগতেছে তোকে আমার ছেলে বলতে? এই শিক্ষা দিলাম তোকে? ছি, তোকে মেরে তোর হাড়গুলো ভেঙে দেওয়া উচিত। আর তানভীর, তুই কেন এই সবে জড়ালি? তানভীর, আমি তোকে আগেও মানা করছি এর সাথে কথা না বলতে, দেখলি তো এর জন্য তুইও ফেসে গেলি। আব্বুর কথাটা শুনে নিমেষে মন খারাপ হয়ে গেল। আব্বু হয়তো বিশ্বাস করে ফেলছে আমি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করছি।
কিন্তু সত্যিকার অর্থে আমি তেমন কিছুই করি নাই। থাক তুই এখানে, এটাই তোর শাস্তি। শাস্তি পূরণ হলে তোকে ছেড়ে দিবে আর আমি গেলাম। আর যাই হোক, কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহারকারীকে কোনো মতেই ছেড়ে দেওয়া উচিত নয়। আর তোর আম্মুকেও আমি এটা বলবো। বলেই আব্বু চলে যেতে লাগে, আর আমিও আব্বুর যাওয়ার দিকে তাকিয়ে আছি। এমন সময় পুলিশের সাথে একটা মেয়ে আমাদের কাছে আসে। এই ছেলেগুলোই তো তোমাকে টিজ করছিল, তাই না? না ম্যাম, এরা না। এরা আমাকে টিচ করে নাই। যারা আমাকে টিচ করেছে তারা এরা নয়। কি বলতেছো তুমি? এরা সেই ছেলেগুলো না? তুমি ভালো করেই দেখো। না, এরা সেই ছেলেগুলো না। আপনি সেই ছেলেগুলোর বদলে অন্য ছেলেকে নিয়ে আসছেন। কথাটা শুনে দেখলাম সেই পুলিশিনীর মুখে নকশায় পাল্টে গেল এবং সে আমাদের দিকে মুখ কালো করে তাকিয়েছে। না, আপনার হয়তো ভুল হচ্ছে ম্যাম, সঠিক মানুষকেই তুলে আনছি। আমরাই তো আপনাকে টিজ করছিলাম, তাই না? আরে ভাইয়া, কি বলেন এইসব আপনি? আর ম্যাম, আমি বলছি তো এরা না। আপনি এদের ছেড়ে দিন। এরপর পুলিশিনী ইশারা দিতেই জেলের দরজা খুলে যায় আর আমরাও বেরিয়ে আসলাম। সরি ভাইয়া, একটা ভুলের জন্য আপনাদের এখানে আসতে হলো। আমাকে ক্ষমা করে দিবেন। সমস্যা নেই, তবে হ্যাঁ, যাকে ধরে নিয়ে আসছেন আগে একবার ভালো করে যাচাই করা উচিত ছিল। আর কতবার বলেছিলাম আমরা নির্দোষ, কিন্তু আমাদের কথায় কোনো কান না দিয়ে নিজের কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে। নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দেওয়া হয়েছে। একটা ছেলেকে তার বাবার সামনে অপরাধী বানানো হয়েছে, যার জন্য তার বাবা তাকে অপরাধী ভেবে শাস্তি স্বরূপ এখানে রেখে চলে গেছে। কারণ আমার আব্বু আর যাই হোক, কোনো মেয়ের সাথে অন্যায় হোক তা সে কখনোই চাইবে না। যদি তার ছেলেও তার সাথে জড়িত থাকে তাহলে তাকেই ছাড় দেয় না। আজ আমার আব্বু আমাকে খারাপ ভাবলো। আমার কথাটা শুনে সেই পুলিশের মুখ আরও করুণ হলো। চলি, ভালো থাকবেন। তানভীর চল। আমি আর তানভীর জেলের থেকে বের হয়ে যখনই বের হলাম, দেখলাম আব্বু এক লোক নিয়ে থানায় আসছে। আমি আব্বুকে দেখে না দেখার ভান করে চলে যেতে লাগি। তানভীরকে বিদায় দিয়ে আমিও বাড়িতে চলে গেলাম আর সোজা আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাটে শুয়ে আছি। আর আজকের দিনের ঘটনাটা বারবার আমার মাথায় আসতেছে। আর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এটা ভেবে, আমার আব্বু আমাকে আজও চিনল না। জানে আব্বু অন্যায় মোটেও পছন্দ করে না, কিন্তু আব্বু এটা কি করে ভাবলো আমি একটা মেয়েকে টিজ করে বিরক্ত করব? আর যাই হোক, আমি মেয়েদের সম্মানের চোখে দেখি, কিন্তু আব্বু থাক, বাদ দিই। খুদাই এইসব ভেবে লাভ নাই, যা হবার তা হয়ে গেছে। এটা ভেবে আমি খুশি হচ্ছি যে আমি নির্দোষ প্রমাণিত। তবে পুলিশিনী ম্যাডামকে কতবার বললাম আমি কিছুই করে নাই, তারপরও সে আমার কথায় গুরুত্ব দেয় নাই, নিজের কথাকে প্রাধান্য দিছে একবারও। আসলে এদের মতো পুলিশের জন্যই দেশের এই অবস্থা। অপরাধীকে ভালো মানুষ আর ভালো মানুষকে অপরাধী বানিয়ে দেয়। তবে হ্যাঁ, সকল পুলিশ আবার এক না। তবে এদের মতো পুলিশের জন্যই ভালো পুলিশেরও বদনাম হচ্ছে। আমি শুয়ে আছি, এমন সময় আমার রুমের দরজায় নক করলো। আমি উঠে গিয়ে দরজা খুললাম, যেন আম্মু দরজা নক করলো। আরে আম্মু তুমি? কি রে, দুপুরের খাবার খাবি না? হ্যাঁ, তুমি যাও, রেডি করো, আমি আসতেছি। এরই মধ্যে আব্বু উপস্থিত। আব্বু আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমিও তার সাথে কোনো কথা না বলে পাশ কেটে চলে গেলাম। কিন্তু আব্বুকে এখন বাসায় দেখি কিছুটা অবাক হলাম, কারণ অফিস টাইমে আব্বু বাসায়। পরে মনে পড়লো আজকে বৃহস্পতিবার, মানে হাফ ডে, তাই হয়তো বাসায় চলে আসছে। আমি খাবারের টেবিলে গিয়ে বসলাম আর দেখলাম আব্বু মুখ কালো করে বসে আছে। আম্মু আমাকে খাবার দেয় আর আমিও চুপচাপ খেয়ে নিলাম। এরপর রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে কেউ একজন দরজা নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম আর দেখলাম আব্বু আমার সামনে দাঁড়ায় আছে। দেখ বাবা, আমি জানি তুই আমার উপর রেগে আছিস। আমি মনে করেছিলাম তুই সত্যি কোনো মেয়েকে টিচ করেছিস। দেখ, আজকালকার ছেলেরা এমন হয়ে যায় বাহিরের পরিবেশের সাথে থেকে থেকে। আর তুই তো ভালো করেই জানিস আমি কোনো মানুষকেই অসম্মানিত হতে দেখতে পারি না। আর যদি মেয়ে হয় তাহলে তো আরো কঠোর হয়ে যাই। আমি অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিই না। আর যদি আমার পরিবারের কেউ তা করে তাকেও সাজা পেতেই হবে। তাই আমি এমনটা করেছি। বাবা, আমাকে ক্ষমা করে দে। আব্বু, তোমার কথাগুলো জায়েজ আছে, তবে কি করে ভাবছো তুমি আমি কোনো মেয়েকে বিরক্ত করব? আমি তো ওই লাইনে এখনো যাই নাই। তোমাদের শিক্ষা আমাকে ওই লাইনে যেতে দেয় নাই। আমি মনে করতাম আমাকে আমার পরিবার অন্তত বুঝবে, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করছো। একটা মিথ্যা অপবাদে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়। আমার যদি মেয়েদের পিছিয়ে লাগার এতটা ইচ্ছে থাকতো তাহলে কলেজে ভর্তি হওয়ার পর থেকেই বাসায় এমন অনেক বিচার আসতো। কিন্তু নিজেকে শুধু ফাজিল বানাইছি, বেয়াদব না যে কারোর সাথে বেয়াদবি করে বেড়াবো। আর আব্বু, আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি। মিথ্যা মামলায় আমি জেলে গেলাম, তুমি বোঝো নাই আমাকে, আমার ভিতরে কি আছে আজও বুঝতে পারো নাই। বাবা, ভুল হয়ে গেছে আমার। বাদ দাও, যা হবার হয়ে গেছে। এসব নিয়ে আর মাথা ঘামাইতে মন চাচ্ছে না।
বাদ দিব, আগে আমাকে ক্ষমা কর। যতক্ষণ আমাকে ক্ষমা করবি না, নিজেকে অপরাধী অপরাধী মনে হবে, আর তার জন্য শান্তিতেও থাকতে পারবো না। বাবারে, আমাকে একটা সুযোগ দে, আর কোনোদিন তোর প্রতি অবিশ্বাস করব না। আরে বললাম তো আমার মনে তোমার জন্য কোনো ওই অভিযোগ নাই। না, আমার মনে হচ্ছে এখন আমার উপর রেগে আছোস। আমার অবিশ্বাসের জন্য প্রয়োজনে একটা শাস্তি দে। যদি শাস্তি না দেস তাহলে মনে করব আমার উপর এখনো রেগে আছিস। ঠিক আছে, যেহেতু শাস্তি চাচ্ছ তাহলে যাও আমার জন্য রং চা বানায় আনো, এটাই শাস্তি দিলাম। তুই দাঁড়া, আমি এক্ষুনি বানাই আনতেছি। বলে আব্বু চলে গেল আর আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পরে আব্বু রং চা নিয়ে আসে, সাথে আম্মু আসছে। বাবা, তাহলে বাপ ছেলে আড্ডা দেওয়ার ভালোই ব্যবস্থা করছে। আরে তোমাকে তো আসতে বললাম। ব্যাস, আম্মু আব্বু আমি মিলে শুরু করে দিলাম আমাদের ফ্যামিলি আড্ডা। সাথে আছে রং চা। আমাদের ফ্যামিলি আড্ডা চলে বিকাল পর্যন্ত। বিকালবেলা আম্মু আমি একটু সাইকেল নিয়ে বাইরে যেতেছি। ঠিক আছে, যা, আর সন্ধ্যার আগে বাসায় ফিরবি কিন্তু। আরে আম্মু আমি কি এখনো ছোট নাকি? বাসায় আসতে একটু সময় লাগতে পারে। ওই সাবধানে সাইকেল চালাবি আর সাবধানে থাকবি। আচ্ছা, আর আব্বু আমাকে কিছু টাকা দাও, পকেট খালি আমার। কথাটা বলতে আব্বু আমার কাছে এসে 500 টাকা হাতে ধরে দিল, আর আমিও সেটা পকেটে নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমিও মনের সুখে সাইকেল চালাতে চালাতে আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান আছে, সেটাতে আসলাম। আর এসে তানভীরকে কল দিলাম, করে হালা কই তুই? চায়ের দোকানে আয়, আমি সেখানে আসছি। দোস্ত আমি একটু ব্যস্ত আছি, আসতে পারবো না। বুঝছি তো, যে পাইয়া বন্ধুরে ভুলে গেলি, থাক শালা আসতে হবে না বলেই কল কেটে দিলাম। ভালো লাগতেছে না একা একা বসে আছি, তাই আমি উঠে সাইকেলটা নিয়ে ঘুরে বেড়াতে লাগি। করোনার কাহিনী চলতেছে, তাই অবশ্যই মাস্ক পরে চলাফেরা করতে হচ্ছে। আমিও সাইকেল নিয়ে একটা ওভারব্রিজে চলে আসি, আর সেখানে সাইকেল এক সাইডে লক করে ব্রিজে বসে আছি। মাঝে মাঝে একাকিত্ব আমার ভালো লাগে, কারণ এই একাকিত্বর মাধ্যমেই নিজেকে বোঝা যায়। সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকলাম। সন্ধ্যায় আমি সাইকেল নিয়ে বাসার দিকে যেতে লাগি। আমি আস্তে ধীরে সাইকেল নিয়ে রাস্তা পার হলাম, আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি। আসলে ভালোই লাগতেছে আমার। এমন সময় কেউ একজন আমার সাইকেলের পিছন ধরে টান দেয়, সাথে সাথে সাইকেলে ঝাঁকি খেলাম। আমি পিছন ফিরে দেখি একজন কনস্টেবল আমার সাইকেল ধরে টান দিছে। মেজাজটাই খারাপ হয়ে গেল, এখন আবার পুলিশে কেন ধরলো? ভাই সাইকেল ধরলেন কেন? তোকে ম্যাডাম ডাকতেছে। কোন ম্যাডাম? আমার সাথে আসলেই বুঝতে পারবি কোন ম্যাডাম। ঠিক আছে চলেন। এরপর সাইকেল থেকে নেমে সাইকেল নিয়ে কনস্টেবলের সামনে যেতে লাগি। কিছু দূর যেতে দেখলাম সেখানে কিছু কনস্টেবল কার সাথে যেন কথা বলতে ব্যস্ত। আমি ওর সামনে এগিয়ে যেতে দেখি সেই পুলিশিনীটা, যারা আমাকে বিনা কারণে জেলে ঢুকে দিছে। ওই যে আমাদের ম্যাডাম, উনি তোকে দেখে আমাকে বলে তোকে যেন ডেকে নিয়ে আসতে। ও, আমি জানি না এখন আবার সে কেন আমাকে ডেকে আনলো। তবে যদি এবার আবার কোনো উল্টাপাল্টা কাজ করে তাহলে খবর করেই ছাড়বো। আমি কনস্টেবল সহ সেই পুলিশিনীর কাছে গেলাম। ম্যাডাম, ছেলেটাকে নিয়ে আসছি। ঠিক আছে, আর সবাই যাও, এলাকা ঘুরে ঘুরে দেখো। বলতেই সেখান থেকে কনস্টেবল ও অফিসাররা চলে যায়। আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার কিসের কথা? আমার মতো বেয়াদব একটা ছেলের সাথে আপনার কি কথা থাকতে পারে? দেখুন, আমি সত্যি অনুতপ্ত আমার কাজের জন্য। আমি অজান্তেই আপনাকে ধরে নিয়ে গেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে আমাদের সমাজে সবসময় মেয়েদেরই নিচু চোখে দেখা হয়, তাই আমিও এমনটা করে ফেলেছি। আসলে আপনারা দুজন সেখানে ছিলেন, তার আগেই নাকি সেখানে কিছু বখাটে ছেলে পেলে ছিল, আর তারাই সেখানে থেকে প্রতিনিয়ত মেয়েদের টিজ করে বেড়াতো। আর আমিও ভুল করে আপনাদের তুলে নিয়ে যাই। প্লিজ আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। আরে হাসছেন কেন? আপনার কথা শুনে। আচ্ছা একটা কথা বলেন তো, যখন অপরাধীকে ধরা হয় তখন তাকেও পর্যন্ত তার যদি মত প্রকাশ করার অধিকার থাকে, তাহলে আমার বেলায় বা কেন আপনি কথা বলতে দেননি? আবার আমি কথা বলা তো আমাকে বেয়াদবও বলা হয়েছে। আমি আপনাকে বলছিলাম আমি ও আমার বন্ধু কিছুই করি নাই, কিন্তু আপনি আমাদের ধমক দিয়ে চুপ করে দিলেন। আপনার উচিত ছিল এটা বলার। ঠিক আছে, যে রিপোর্ট করছে তাকে ডেকে এনে দেখি, আর জিজ্ঞাসাও করে দেখি সে কি বলে বা তার মতামত কি। না, আপনি করলেন কি? আমাদের ধমক দিয়েই গেলেন। এরই মধ্যে আমার আব্বু পর্যন্ত থানায় এসে দেখে তার ছেলে জেলে। সেও আমাকে খারাপ ভেবে নিল, আর আমাকে অপরাধী ভেবে আমাকে জেলে রেখেই চলে যায়। আসলে একটা কথা বলি, মাইন্ড করেন না। আমরা নারীদের অসহায় মনে করি, কিন্তু অনেক নারী অসহায় না হওয়া সত্ত্বেও নিজেকে অসহায় দাবি করে বেড়ায় ও অনেকের সুযোগ নিয়ে বেড়ায়। ঠিক তেমনই সব ছেলে
টিজার বা ধর্ষক হয় না। কিছু কিছু ছেলে তার মায়ের রাজপুত্র, ভালোবাসায় মানুষের আস্থা ও বোনের ভাইও হয়ে থাকে। তবে জানি আমাদের সমাজে ছেলে মেয়ের মধ্যে ভালো খারাপ আছে, তবে অনেকেই ছেলেদের দোষারোপ করে আর মেয়েদের অসহায় বানিয়ে দেয়। মেয়েরা অসহায় তা আমিও মানতেছি, কিন্তু সকল মেয়েই কিন্তু অসহায় হয় না। জানি আমার কথাগুলো আপনার খারাপ লাগছে, কিন্তু ভেবে দেখেন আপনি যেটা করছেন সেটা কি ঠিক না ভুল? একটা ছেলে সম্পর্কে না জেনেই তাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিলেন। আগে কনফার্ম হয়ে নিতেন যাকে ধরে নিয়ে যাচ্ছেন সে কি আসলে অপরাধী নাকি ভুল মানুষ ধরে নিয়ে যাচ্ছেন। আমি আপনাকে ক্ষমা করে দিতাম যদি আপনি আমার সাথে সুন্দর আচরণ করতেন। দেখলাম আমার কথা শুনে পুলিশ নিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাইকে আছে। আমাকে এইভাবে দেখার কিছু নেই ম্যাডাম। আমার মতো বেয়াদবের সাথে কথা বলে নিজেকে ছোট করবেন না। আর যাই হোক, আমি তো একটা মেয়ে টিজার, আর আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মানেই হয় না। চলি, ভালো থাকবেন। বলে আমি সাইকেলে উঠে সাইকেল নিয়ে যেতে নেব, তখন এই পুলিশ নিয়ে আমার সাইকেল ধরে ফেলে। আরে আজব, আমাকে যাইতে দেন, আমার বাসায় যাইতে হবে। দেখেন, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, তাই আপনারও উচিত আমাকে ক্ষমা করে দেওয়া। আপনি যতক্ষণ আমাকে ক্ষমা করবেন না, ততক্ষণ আমিও নিজেকে শান্ত রাখতে পারবো না, নিজেকে অপরাধী মনে হবে। আর যতক্ষণ আপনি আমাকে ক্ষমা করবেন না, আমিও আপনাকে যেতে দেব না। আরে আজব, বললাম তো আমি ক্ষমা করার কে? আমি একটা বেয়াদব ছেলে, আর আমার কাছে ক্ষমা চাওয়া আপনার শোভা পায় না। এই, আমি বলছি না আমাকে ক্ষমা করতে, তাহলে আমার সরি গ্রহণ করতেছিস না কেন? আরে আজব টাইপের মেয়ে তো আপনি, প্রথমে নরম এখন আবার গরম। আর আমাকে যাইতে দেন তো, আর সাইকেল ছাড়েন। দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে আমাকে পেছন থেকে হাত করা বের করে মুহূর্তের মধ্যেই আমার বাম হাতে আটকে দিল, আর একটা তার ডান হাতে লাগিয়ে দিল। আরে আরে, এটা কি করলেন আপনি? যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবি, এই হাত করা এভাবেই থাকবে। মাথার তার ছিঁড়ে গেছে আপনার? এটা কি ধরনের ফাইজলামি? আমার হাতের হাত করা খুলেন, আমাকে বাসায় যেতে হবে। যেখানে যাওয়ার এখন একা যাইতে পারবি না, গেলেই আমাকে নিয়ে যেতে হবে। আর না হলে আমার সরি গ্রহণ কর, না হলে এভাবেই থাকবে এটা। মাথা ঠিক আছে আপনার? আপনি পুলিশিনী হয়ে এই বাচ্চামি করে বসে আছেন, মাথার কি ঘেলো নাই? এখন আপনার সাথে আমাকে এই অবস্থায় দেখলে লোকে কি ভাববে? তারপর আবার জুনিয়র অফিসার ও কনস্টেবল কি ভাববে? আমার হাত করা খোলেন বলতেছি। বললাম তো খোলা হবে না, এভাবেই থাকবে। কি মুসিবতে পড়লাম খোদা, কেন যে শালা এই পুলিশিনের পাল্লায় পড়লাম। সামান্য একটা ক্ষমার জন্য এত প্যারা দিচ্ছে না ভাই। আর যাই হোক, এই পুলিশিনের পাল্লায় পড়ে থাকলে চলবে না, জাস্ট মুখে বলে দিই তাকে আমি ক্ষমা করে দিছি। নাহলে এই সিন যদি এলাকায় কেউ দেখে, নির্ঘাত আব্বুর কানে যাবে, আর গেলে আমি শেষ। মনে মনেই বলতেছি। ঠিক আছে যান, ক্ষমা করলাম, এবার তাড়াতাড়ি হাত করা খোলেন। সত্যি ক্ষমা করেছো তো, নাকি শুধু মুখে প্রকাশ করতেছো? আমি মনে থেকে ক্ষমা চাই। ঠিক আছে যান, করলাম ক্ষমা, এবার তো ছাড়েন। ছাড়তে পারি যদি আমার সাথে 1 কাপ চা খাও তবে। আরে আজব তো, এখন আবার চা কিসের জন্য? না আমি খাবো না, আমাকে ছাড়েন তো। তাহলে ছাড়া হবে না। ঠিক আছে খাবো। এই তো, গুড বয়। আমি পুলিশের সাথে একটা টঙের দোকানে গেলাম, আমার বাম হাতের সাথে তার ডান হাত করা লাগানো, সে অবস্থায় গেলাম। এরপর পুলিশ চায়ের অর্ডার দেয়, আর চা আসতে আমি অন্যদিকে মুখ করে চুপচাপ খেতে লাগি। নিজে থেকে কেমন যেন অনুভব হইতেছে, শালার পুলিশের সাথে হাত করা দিয়ে আটকে আছি। ভাগ্যিস আশেপাশে হারামের তানবিরটা নাই, নাহলে তো শালা সেই মজা নিত। আচ্ছা, তোমার নাম কি? জি আমি তো বেয়াদব, আমার নাম দিয়ে কি করবেন? ওই যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে, না হলে হাত করা খোলা হবে না। আজব তো, আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। বাহ, নামটা তো সুন্দর। আমার নাম মুনতাহা বিনতে মেঘা। জি আপনার নামটাও অনেক সুন্দর, তবে এবার কি আমাকে ছাড়বেন? আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা, বাসায় কি এমন আছে বল তো? খালি বাসায় যাব বাসায় যাব, বাসায় কি বউ ফালায় আসছিস নাকি? জি বউ না, আম্মু আছে, আর আমি এখানেই থেকেই বা কি করব? ঠিক আছে, দেখি। বলে আমার হাত থেকে হাত কটা খুলে দিল, আর আমি এতক্ষণ পরে মুক্তি পেয়ে বেশ স্বস্তি আসলো শরীরে। জি থ্যাংক ইউ, এবার আমি যাই, ভালো থাকবেন। বলে আমি আমার সাইকেলের কাছে চলে গেলাম, সেও আস্তে ধীরে আমার কাছে আসে। জি আমি গেলাম, ভালো থাকবেন বলে যেতে নেব, তখন সাইকেল পুলিশের সামনে এসে দাঁড়ায়। এই, তোমার মোবাইলটা একটু দাও তো। কেন? আমার মোবাইল দিয়ে কি করবেন? না মানে, আমার মোবাইলটা পাচ্ছি না তো, তাই একটু কল দিতাম আর কি। ঠিক আছে এই নিন। আমি আমার পকেট থেকে মোবাইল বের করে এগিয়ে দেই, সেও
খপ করে মোবাইলটা নিয়ে নেয় আর মোবাইলে কল দেয়। তখন মোবাইলের আওয়াজ শুনি, দেখলাম পুলিশের গাড়ি থেকে আওয়াজটা আসতেছে। আর পুলিশও গিয়ে দরজা খুলে মোবাইল বের করে আনে। থ্যাংক ইউ, এই নাও তোমার মোবাইল। জি ওয়েলকাম। এবার আমি যাই, ভালো থাকবেন, খোদা হাফেজ বলে সাইকেল চালানো শুরু করে দিলাম। আর দিলাম স্পিড বাড়িয়ে, আর সোজা চলে গেলাম বাসা দিকে। বাসায় গিয়ে দরজা নক করলাম, আর আম্মু এসেই দরজা খুলে দিল। কিরে এতক্ষণ কইছিলি? আরে আর বলিও না, দিনে খালি এক এক নমুনার সাথে দেখা হইতেছে। এক নমুনা আমাকে ধরে আটকা রাখছিল, পরে অনেক কষ্টে নিজেকে সারালাম। তোর পরে সব বলবো, আগে ভেতরে আসতে দাও। এরপর সাইকেল নিয়ে বাড়িতে গেলাম। সাইকেল স্টোর রুমে রেখে আমিও আমার রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে আসলাম। এবার ডাইনিং রুমে গেলাম। আয় বয়, আমি নাস্তা দিচ্ছি। এরপর নাস্তা করে নিলাম আর রুমে গিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। পড়াশোনা একদমই মন থেকে উঠে গেল। আর যেহেতু কাল শুক্রবার, তাই আজকে আর পড়লাম না। রাতের খাবারের সময় খাবার খেয়ে আসলাম। এবার রুমে এসেই দিলাম ঘুম। সকালবেলা আমি ঘুমাচ্ছি, হঠাৎ আমার মোবাইলটা বেজে ওঠে। আমিও ঘুম ঘুম অবস্থায় কল রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি অন্তর সাহেব, কোথায় আপনি? জি আমি তো বাসায় ঘুমাচ্ছি। কেন, আর কে আপনি? আমি যেই হই না, আর এভাবে মাতালদের মতো কথা বলতেছেও কেন? নাকি এখনো ঘুমাচ্ছ? আরে আজব, প্রতি ছুটির দিন আমার ঘুম দিবস, আর আমি ঘুমাইলে আপনার কি? আর কে আপনি একটু বলবেন? সাথে সাথেই কল কেটে গেল। আজব তো, একটা মেয়ে আমাকে কল দিলো, আমি কোথায় আছি সেটাও জিজ্ঞাসা করলো, আমি ঘুমাইতেছি সেটাতেও ডিস্টার্ব করলো। দূর, বাদ দিই, আমি ঘুমাই। আমিও আবার ঘুমের তলদেশে চলে গেলাম। আমি নিজেকে থানায় জেলের মধ্যে আবিষ্কার করলাম আর দেখলাম কিছু কনস্টেবল আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমি জেলের মধ্যে বন্দী। চারদিকে দেখেই ভয় লাগতে লাগলেও আমার, কারণ জেলের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আর সাথে সেই কনস্টেবলগুলোও আছে। কিছুক্ষণ পরেই সেই পুলিশিনীও উপস্থিত। তার হাতের ডান্ডাটা দেখেই ভয় পেয়ে গেলাম। আমিও ঢোক গেলতে লাগি। কিছুক্ষণ পরে সেও জেলের ভেতরে ঢুকে আমার কাছে আসে। আমি এখানে কি করে, আর আমাকে এভাবে বেঁধে রাখছেন কেন? তোর শরীরে যে হাড্ডিগুলো আছে সব ভাঙবো আমি। কেন, আমি কি করলাম? আমাকে প্লিজ ছেড়ে দেন, যদি ভুল করে থাকে মাফ করে দেন। তোর মাপ নেই, তোকেই তো আমি। বলে আমাকে মার দিল। বলে আমিও ঘুম থেকে লাফিয়ে উঠে যাই। আল্লাহর ওয়াস্তে আমাকে ছাড়ি দেন, আমি কিছুই করে নাই, বিশ্বাস করেন ম্যাডাম। পরে দেখলাম আমি স্বপ্ন দেখতেছিলাম। সেই স্বপ্ন আমার ঘাম ছুটে দিল। এর মধ্যে আম্মু হাজির। কি রে আব্বু, কি হয়েছে? কিছু না, আমি অনেক ভয়ানক স্বপ্ন দেখছি আম্মু। তুইও না আমাকে ভয় পাইয়ে দিছিস। যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে আম্মু। আম্মু চলে গেল আর আমিও ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তার জন্য। এবার নাস্তা করে বাইরে গেলাম। বাইরে হাঁটতে হাঁটতে চিন্তা করলাম তানভীরকে কল দিয়ে দেখি আসবে কিনা। তাই আমিও মোবাইল বের করে দিলাম। যখন কল দিতে যাবো তখন এক আননোন নাম্বার থেকে কল আসলো। আমিও রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তাহলে জনাব অন্তর সাহেব ঘুম থেকে উঠলেন তো? এখন কি বাসায় আছেন? জি, কেন, আর কে আপনি? জি আমি মেঘা। সরি, চিনলাম না। কোন মেঘা, আর কোথা থাকেন? হাজতে ঢুকিয়ে যখন লাগাতার গান্ডার বাড়ি দিব না, তখন বুঝবি কই থাকি আমি। আমি বুঝতে পারলাম এটা কোন মেঘা। এটা তো সেই পুলিশিনী। সাথে সাথে সকালের স্বপ্নের কথা মনে পড়ে গেল। আপনি আমাকে কেন কল দিলেন? আমি তো কিছু করি নাই। কই আছিস? জি, আছি তো বাসায়। কেন, আমি কিছু করি নাই। কি হয়েছে হ্যাঁ, এভাবে তোতলাচ্ছিস কেন? জি মানে এমনি। ওকে ভাই, বলেই কল কেটে দিলাম। শালার ভরসা নেই। এমনিও আজকে একটা দুঃস্বপ্ন দেখলাম, যদি সেটা সত্যি হয়ে যায় তাহলে তো আমি শেষ। ভাই বাইরেই থাকবো না, এখনই বাসায় ভাগবো আমি। বলে চলে গেলাম বাসায়। এরপর বাসায় ছিলাম আমি। বাসায় এসে ভাবতে লাগলাম সে কী করে আমার নাম্বার পেলো। ঠিক তখনই মনে পড়লো কালকের কথা, যখন তার মোবাইল খুঁজে বের করার জন্য আমার মোবাইল নিয়েছিল। পরে আমার মোবাইল থেকে কল দিয়েই তো তার মোবাইল বের করলো। ভাই যত পারে এই পুলিশের থেকে দূরে থাকতে হবে, নাহলে কপালে দুঃখই আছে। এমনি দুঃস্বপ্ন দেখলাম আমি। দুপুরে গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে নিলাম নামাজের জন্য। এরপর চলে গেলাম নামাজে। নামাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দুপুরে খাবার খেয়ে নিলাম। দেখলাম আমার মোবাইলে সেই নাম্বার থেকে একের পর এক কল আসছেই, প্রায় বলতে গেলে 45টার উপর কল। আমিও এক কাজ করলাম, সাথে সাথে দিলাম তার নাম্বার ব্লক লিস্টে ফেলে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে বিকাল পর্যন্ত রেস্ট করলাম। বিকালবেলা বাসায় থাকতে থাকতে এক প্রকার বিরক্ত লেগে উঠলো। তাই চিন্তা করলাম একটু বাইরের থেকে ঘুরে আসি। তাই আমিও পাঞ্জাবি খুলে একটা শার্ট পরে নিলাম। এরপর আম্মুকে বলেই বাইরে গেলাম। বাইরে গিয়ে চলে গেলাম পার্কের দিকে।
আমি পার্কে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ি আর দেখলাম সেখানে বাদামওয়ালাও আছে, তাই সেখান থেকে বাদাম নিয়ে নিলাম আর খেতে রাখলাম পার্কের মধ্যেই। যেদিকে তাকাই খালি জোড়া দেখি, তবে তাতে আমার বিন্দুমাত্র খারাপ লাগে না। তারা তাদের নিয়ে ব্যস্ত আর আমিও আমাকে নিয়ে ব্যস্ত। ঠিক তখন দেখলাম সেই জোড়া জোড়া মানুষগুলো উঠেই দৌড়াতে শুরু করলো। আজব তো, হঠাৎ এদের আবার কি হলো, এভাবে দৌড়াচ্ছে কেন? তাদের দৌড় দেখে মনে হচ্ছে তারা বাঘ দেখছে। আরে আজব তো, এভাবে পালাইতেছো কেন ওরা? পার্কে বাঘ ঢুকলো নাকি? এরা বাঘ দেখেছে কিনা তা আমি জানি না, কিন্তু তুই তো জমকে এখন দেখবি। পেছন থেকে মেয়েলি কণ্ঠে, জমকে দেখবো মানে? বলেই পিছনে তাকালাম, সাথে সাথে 440 ভোল্টের শক খেলাম। কারণ আমার পেছনে পুলিশ নিয়ে দাঁড়ায় আছে, তাও হাতের মধ্যে পুলিশের ডান্ডা নিয়ে। তাকে দেখে আমার ভয় পেয়ে গেলাম, কারণ সে আমার দিকে হিংস্র একটা হায়নার মতো তাকায় আছে। আপনি? ওই, তোর সাহস তো কম না, আমার কল কেটে দিচ্ছিস কেন? আর আমার নাম্বারটা ব্লক দিচ্ছিস, তাই না? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ ব্লক তো দিছি বটেই, যাতে আমার সাথে কোনো কথা না বলতে পারে। এমনিও আমি অনেক ভয়ের মধ্যেই আছি স্বপ্নটা নিয়ে, আর তাকে দেখে তো মনে হচ্ছে এখন সেটা ঘুরতে চললো, যেটা আমি স্বপ্নেই দেখলাম। আপনি আমাকে অযথা কল দিচ্ছেন, তা আমি এমন করছি। আর আমার সাথে কথা বলার কি আছে? আমি কোথায় আসি, কি করি, এসব জেনে আপনার কি কাজ? তাই বলে আমাকে কিছু না বলে আমার মুখের উপর কল কেটে আমার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিবি? এটা চরম লেভেলের বেয়াদবি করেছিস তুই। এর জন্য তোকে কঠিনতর সাজা পেতে হবে। আরে আজব তো, আমি কেন সাজা পেতে যাব? আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করছিস। একজন লেডি পুলিশ অফিসার কাউকে কল দিচ্ছে, তার কল কেটে দেওয়া ও তার নাম্বার ব্লক করা, এটা তার অপমান করা, আর এর জন্য শাস্তি পেতেই হবে তোকে। আরে এটা কি ধরনের আইন? আর তাছাড়াও পুলিশের কাজ বড় বড় লোকদের সাথে থাকতে পারে, আমার তো সাধারণ ছেলের সাথে না। তাই আমাকে ফোন করার প্রশ্নই আসে না। আর পুলিশ হয়েছেন বলে কি যেমন তেমন আইন বানাবেন নাকি? যেমন তেমন আইন না এটা, এটা আমার অপমান করা হলো। দাঁড়া, তোকে আমি আজকে হাজতে আবার ঢুকাবই। বলে মোবাইল বের করে কাকে যেন কল দেয়, এরপর মোবাইল রেখে দেয়। কিছুক্ষণ পরেই কিছু কনস্টেবল আসে। এই, তোরা এটাকে ধরে নিয়ে থানায় চল। জি ম্যাডাম। ম্যাডাম, আপনি আগেও একবার ভুল করছেন আর এখনও ভুল করতেছেন। চুপ, একদম চুপ। এই নিয়ে চল তো, এই নিয়ে চল তোরা। ব্যাস, আমাকে এরা নিয়ে যেতে যায় গাড়ির কাছে, এরপর সোজা থানায়। থানায় নিতে আমাকে জেলে ঢুকে দেয়। ঠিক তখন আমার সেই স্বপ্নটার কথা আবার মনে পড়ে গেল। অথচ যখন পুলিশের সাথে কথা বলতেছিলাম তখন সেই কথাটা মনেই পড়ে নাই। নাহলে আমি এই জায়গাতেই দিতাম দৌড়। তবে হ্যাঁ, যদি দৌড় দিতাম তাহলে সেখানে থাকা পাবলিক আমাকে অপরাধী মনে করতো। দৌড় দিয়ে নেই যে তা ভালোই হয়েছে, কিন্তু হুদায় আমাকে এখানে আনা হয়েছে নাকি আমি যে স্বপ্নটা দেখছি সেটা সত্যি হতে চলছে? ও খোদা, না ভুলেও না, এটা যাতে ভুলেও সত্যি না হয়। আমার এমনিও শরীরের সব হাড় একবারই একটা করে ভাঙবে। আল্লাহ, ভুলে যাতে স্বপ্নটা সত্যি না হয়। সন্ধ্যাবেলা আমি জেলের মধ্যে বসে বসে আসি, তোর ভালো লাগে না, তাই পকেট থেকে মোবাইল বের করলাম। আর বের করতে না করতে আম্মুর কল, লও ঠেলা। আমিও জেলের মধ্যে বসে আম্মুর কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আম্মু। কি রে, কই তুই? তোকে বলছি না সন্ধ্যার আগে বাসায় ফিরতে? কই তুই? আমি শ্বশুর বাড়িতে। আমার বউ আমাকে টেনে শ্বশুর বাড়িতে নিয়ে আসছে, আর আসতে না আসতেই কি আপ্যায়ন না করতেছে, যা বলেই বোঝাতে পারবো না আম্মু। উফ, রুম থেকেই বের হইতেই দিচ্ছে না। চুপ, সব সময় ফাসলামি। তাড়াতাড়ি বাসায় আয়। বলে আম্মু কল কেটে দিল। উনি হয়তো বুঝেই নাই আমি সত্যি সত্যি শ্বশুর বাড়িতে আছি, যেটাকে লোকে থালা বলেও চেনে। তাও হুদাই পুলিশদের সাথে বেজার করে লাভ নাই, কারণ তাদের সাথে পেরে উঠবো না। আর বাসায় গেলেও আম্মু আর প্যারা দেবে, তাই এখানেই ভালো আছি আমি। যা মোবাইল যেহেতু বেরই করছি, তাই গেম বের করে শুরু করে দিলাম গেম খেলা। ওই, কি করছিস তুই? আমি তাকে দেখলাম পুলিশ নিয়ে আসছে। জি, গেম খেলতেছি। কোথায় বসে থাকতে ভালো লাগতেছে না, আর জেলের ভেতরে নেটেরও সমস্যা করতেছে। আচ্ছা, আপনাদের ওয়াইফাই আছে? তারা একটু কানেক্ট করে দেন তো, গেমের পিং হাই যেতেছে। ওই, তোকে কি আমি এখানে গেম খেলার জন্য আনছি? তোকে শাস্তির জন্য আনছি, আর তুই কিনা গেম নিয়ে পড়ে আছিস। আজব, উদয় আমাকে আনা হয়েছে। আচ্ছা, আপনি যে বললেন আমি আপনার কল কেটে দিছি, তারপর নাম্বার ব্লক করছি, এটা অপমান করা হলো। আচ্ছা, এখানে অপমানের কি আছে? আমার ভালো লাগলো না তাই কল কেটে দিছি, আর বিরক্ত বোধ করছি বলেই তো ব্লক দিলাম। এটাতে তো অন্যায় কিছুই নেই। তারপরে আপনি আমাকে হুদাই জেলে ঢুকে দিলেন। এখন জেলে শান্তিতে আসি বলেই মনে হয় আপনার সহ্য হচ্ছে। আচ্ছা বলেন তো, আপনি কি অন্যদের সুখ দেখতে পারেন না?
নাকি অন্যদের সুখ দেখাতে আপনার অ্যালার্জি আছে? আর আপনার সেই অপমানের ব্যাপারটা যদি আপনার সিনিয়র জানে আপনার কি হবে? আপনাকে সোজা বরখাস্ত করে দেবে। আপনার ভাগ্য ভালো যে আমি অনেক দয়ালু, তাই কিছুই করতেছি না। নাহলে এতক্ষণে এই থানায় আপনাকে আর দেখা যেত না। শুধু এখানে না, কোনো থানায় আপনাকে আর দেখা যাবে না। এই, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস তো কম না। মাফ করেন ম্যাডাম, আমি কাউকে হুমকি দিই না। এটা একটা সাজেশন ছিল। আর আমাকে কতক্ষণ বসে রাখবেন? বাসা থেকে আম্মু কল দিছিল, তাড়াতাড়ি বাসায় যাইতে বলছে আমাকে। আজকে তোর বাসায় যাওয়া হবে না, এখানেই তোকে থাকতে হবে। খাওয়া দাওয়াও দেওয়া হবে না, না খেয়ে আজকের রাত কাটাতে হবে। এটাই তোর শাস্তি। ম্যাডাম, খাওয়া দাওয়া দেবেন না ভালো কথা, এতে আমার আফসোস নাই। তবে একটা সি টাইপের চার্জারের ব্যবস্থা করে দিলে হবে। সারা রাত বিন্দাস কাটতে পারবো আমি। চার্জার, তাই না? দাঁড়া। বলে সেই জেলের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে আর সোজা এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। আরে আজব, আমার মোবাইল দেন, খাবার দেবেন না ভালো কথা, জেলে রাত কাটাতে বললেন তাও মেনে নিলাম, কিন্তু আমার মোবাইল কেন কিনে নিলেন? ম্যাডাম, এটা কিন্তু ভালো হইতেছে না। মোবাইল দেন, আমি খায় না খায়ও থাকতে পারি, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারে না, কারণ এটাতেই আমার জান লোকায় আছে। তোর জান আজ আমার কাছে থাকবে, তুই এখানে থাক পড়ে। তোকে মোবাইল দেওয়া হবে না। ম্যাডাম, অনেক অন্যায় করলেন, তাও সহ্য করলাম, কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। ওই, তুই আমাকে ধমকাচ্ছিস? এবার তোকে শুধু আজকে না, 1 সপ্তাহ এখানে কাটাতে হবে, তাও না খেয়ে। এটাই তোর বেয়াদবি শাস্তি। আরে আজব, হুদাই যত সব কাহিনী। পুলিশ নিয়ে সোজা আমায় মোবাইল নিয়ে বেরিয়ে গেল। আমি তাকে পেছন থেকে অনেকবার ডাক দিলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া না দিয়ে চলে গেল। এবার মেজাজটা উচ্চ লেভেলে খারাপ হয়ে গেল। একবার খালি এখান থেকে বের হই, তারপরে এই পুলিশের অহংকার বের করবো আমি। দাঁড়া। আমি জেলের মধ্যে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছি। একটা মশা আমাকে অতিরিক্ত লেভেলে বিরক্ত করতেছে। একবার বাম কানে এসে তার উচ্চ সঙ্গীত শোনাচ্ছে, আর একবার ডান কানের কাছে এসে শালারে দিলাম একটা থাপ্পড়। জায়গাতেই ভর্তা হয়ে গেল। আমার থাপ্পড়ের আওয়াজটা শুনে একটু বেশি জোরে হয়ে গেছিল। তার সাথে সাথে কনস্টেবল ও পুলিশ নিয়ে দৌড়ে আসে। কিসের আওয়াজ ছিল এটা? মায়ের আওয়াজ ছিল ম্যাডাম, একজনকে মেরে শেষ করে দিলাম, আর কি তখন নিজের হাতে। কথাটা শুনে পুলিশ নিয়ে চোখ বড় বড় করে তাকায় আছে। কাকে মারছিস তুই? আর কিভাবে মারছিস? আর জেলে তো খালি, তুই একাই আছিস, তাহলে কাকে মারছিস তুই? কাকে মানে? আমি একটা মশাকে মারছি আর কি। চলো, আমাকে অনেক বিরক্ত করতেছিল, তো তাকে দিলাম একটা, আর এক থাপ্পড়েই তার খেল খতম। কথাটা শুনে পুলিশ নিয়ে ও তার কনস্টেবল আমার দিকে তাকায় আছে। কনস্টেবলরা হাসতেছে আমার কথা শুনে, আর পুলিশ নিয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আছে। ম্যাডাম, এভাবে কি দেখেন? এখন কি মশা মারার জন্য কি শাস্তি দিবেন নাকি? আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে সে ও বাকিরা চলে গেল। আমারও জেলে কিছু না করার অবস্থায় থাকতে থাকতে বোর লাগতেছে। আস্তে আস্তে চোখ ভার হয়ে আসছে, আর কখন চোখ বুঝে ফেলি নিজেও জানি না। এই যে হ্যালো, এই কি হয়েছে আম্মু? সমস্যা কি? একটু ঘুমাইতে দাও তো। সাথে সাথে আমার মুখে পানি ছুঁড়ে মারা হয়, আর আমিও লাফিয়ে উঠি। পরে দেখি আমি জেলে, আর দেখলাম পুরুষিনী গ্লাস ধরে দাঁড়ায় আছে। এই, তুই আমাকে কি ডাকলি? আরে ভুল করে আপনাকে আম্মু ডেকে দিলাম, আসলে আমার ঘুমের ডিস্টার্ব শুধু আম্মুই করে, তাই এই ভুলটা হয়েছে। সমস্যাটা কি? মুখে পানি ছুঁড়ে মারলেন কেন? আমাকে এমনি একটা আজাইরা অপরাধে থানায় এনে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, আমি সহ্য করে নিলাম। এরপর আপনি বলছেন জেলে রাত কাটাইতে, চুপচাপ মেনেও নিলাম। এরপর আবার আমার মোবাইল কেড়ে নেওয়া হয়, তাও কিছুই করলাম না। এখন আবার কি এখানে কি জেগে জেগে সিকিউরিটি ডিউটি করাবেন নাকি? নাকি এখানে ঘুমানো নিষেধ? খাবার আনছি, খেয়ে নাও। লাগবে না খাবার, আমি একদিন না খেলে কিছুই হবে না। আর আদিক্ষেতা দেখায়েন না, আমাকে ঘুমাতে দেন। আর যদি কিছু মনে না করেন, আমার মোবাইলটা 5 মিনিটের জন্য দেন, যাতে আম্মুকে আমি বলে দিতে পারি আমি রাতে বাড়ি ফিরবো না। খাবার খেয়ে নাও, আমি মোবাইল আনতেছি। লাগবে না, আমি খাবার খাবো না। আপনি 5 মিনিটের জন্য আমার মোবাইলটা আমাকে দেন শুধু। দাঁড়াও, আমি আনতেছি, তুমি খাবারটা খেয়ে নাও। বলে সে আমার সামনে একটা প্যাকেট রেখে চলে যেতে লাগে। শালার কি মুসিবতে পড়লাম খোদা! এই পুলিশের সাথে যেদিন দেখা হয়েছে সেই দিন থেকে প্যারার মধ্যে আছি। এই পুলিশিনী খালি প্যারাই দিয়ে যাচ্ছে আমাকে। কিছুক্ষণ পরে পুলিশিনী আসে, তার হাতে আমার মোবাইল। সে আমার মোবাইল নিয়ে এসে আমাকে দেয়। এই নাও, তোমার মোবাইল চার্জ করে দিচ্ছি। আর তুমি প্যাকেট ধরো নাই, প্যাকেটে তোমার জন্য খাবার রেখে গেছি তো। আমার খিদে নাই। খিদে নাই মানে? না খেয়ে কি হাল করে রাখছো নিজের, একবার দেখো। বললাম তো খাবো না,
এত প্যারা দিচ্ছেন কেন আপনি? সাথে সাথে আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে নেয়। আমার মোবাইল কেড়ে নিলেন কেন? মোবাইল দেন, আমি আম্মুকে কল দিয়ে বলি যে আজকে আসতে পারবো না, নাহলে চিন্তা করবে আমার জন্য। আগে খাবার খাও, পরে মোবাইল দিব। হে আল্লাহ, এই পুলিশ নিয়ে একটা ব্যবস্থা করো, খালি আমাকে প্যারা দিচ্ছে। সে তার প্রতিটা কথা মেনে নিলাম। সে আমার ওপর এত জুলুম করলো, আমি একবারও প্রতিবাদ করি নাই। তারপরেও সে প্যারায় দিয়েই যাচ্ছে, একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছে। মনে হয় সে আমার বউ লাগে আর আমি তার বাধ্যগত জামাই। তার কথা আমাকে মেনে চলতেই হবে। তার জোরাজোরিতে রাজি হয়ে গেলাম। ঠিক আছে, খাবার খাবো, তবে আমাকে আগে এটা বলেন, আপনি খাইছেন খাবার? না, আমি খেয়ে নিব, তুমি খেয়ে নাও। আমি একা একা খেলে পেট ব্যথা করবে, নাকি খালি এক প্যাকেট খাবারই আনছেন? সমস্যা নেই, আপনি এখনই খাবার অর্ডার করেন, আনতেছি। না না, লাগবে না, 2 প্যাকেট আনছি। আমার প্যাকেটটা আমার কেবিনে রেখে আসছি। মিথ্যা বলেন না, আমি অতটাও পাশান না যে কেউ আমাকে মিথ্যা বলবে আর আমাকে খাইয়ে নিজে না খেয়ে থাকবে। এটা আমি সহ্য করে নেব। আল্লাহ, সত্যি বলতেছি। আচ্ছা, আমার কেবিনে চলো, সেখানে গেলেই বুঝবা আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আমি আর কোনো কথা না বলেই পুলিশের সাথে যেতে লাগি তার কেবিনে। দেখলাম তার টেবিলে খাবারের প্যাকেট। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, থানা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। দেখলে তো, আমি আমার জন্য খাবার আনছি। এবার বিশ্বাস হলো তো? জি হয়েছে। তাহলে চেয়ার টেনে বসো, দুজনে একসাথে কথা বলতে বলতে খাবার খেয়ে নিব। আমিও হাত মুখ ধুয়ে আসলাম আর চেয়ার টেনে বসলাম খাবার খাওয়ার জন্য। দুজনে খাবার খেতে লাগলাম। বা বেশ ভালোই লাগতেছে। আহা, আমি আবার খাচ্ছি তাও এক সুন্দরী পুলিশনির সাথে, যার সাথে দেখা হওয়ার পর থেকে খালি প্যারাই পাচ্ছি। তবে যাই বলি না কেন, এটা দেখতে অপরূপ সুন্দরী, কিন্তু খালি প্যারা দেয় আমাকে। সুন্দর করে খেতে লাগলাম। তখনই থানায় খালি খালি লাগতেছে সেটা মনে পড়লো, আর সেটাই আমার মনে ভয়ের কাজ করতে লাগলো। আর যাই হোক, এই পুলিশনির সাথে আছি। আচ্ছা, একটা প্রশ্ন। হ্যাঁ বলো। না মানে, থানাটা খালি খালি লাগতেছে কেন? কনস্টেবল যারা ছিল তাদের ডিউটি টাইম শেষ, তাই সকলে চলে গেছে। তবে বাহিরে 2 জন গার্ড আছে, বাকিরা চলে গেছে। তো আপনার কি ডিউটি শেষ হয় নাই? ডিউটি শেষ হলে কি হয়, থানায় যে একটা অপরাধী আছে তাকে শায়েস্তা করতে হবে, তো তাই আছি। তাকে প্রথমে সুন্দর করে খাওয়া দাওয়া করাবো, এরপর তার আসলে ব্যবস্থা করব। পুলিশিনীর কথা শুনে সাথে সাথে বুকে ভয় ঢুকে গেল। ভয়ের কারণে খাবার আর খাইতে ইচ্ছে করতেছে না। আমার অবস্থা দেখে সাথে সাথে পুলিশিনী হেসে দিল। আরে খাবার বন্ধ করলে কেন? আমি তো মজা করতেছি। আসলে আমার কিছু কাজ বাকি ছিল, সেটার জন্যই আমি আর কি সেটার জন্যই আছি আর কি। তবে এখন কাজ শেষ, খাবার শেষ করো, তারপর আমি তোমাকে বাড়ি পৌঁছে দিব। এরপর সুন্দর করে খাবার খেতে ভয়ে ভয়ে খাবার খাচ্ছি। দুজনে খাবার শেষ করলাম। এরপর আমাকে মোবাইল দিয়ে দেয় আর বলে থানার বাইরে অপেক্ষা করতে। আমিও মোবাইল নিয়ে আমাকে কল করে বলে দিয়েই আসতে দেরি হবে। তবে তার বিহেভিয়ার দেখার আগের কথাগুলো ভুলে গেলে। সে আমার সাথে কি কি অন্যায় করছে, কিভাবে প্যারা দিচ্ছে, সবই মাথা থেকেই ছেড়ে ফেলে দিলাম। কিছুক্ষণ পরে পুলিশ নিয়ে আসে। দাঁড়াও, আমি গাড়ি বের করছি। গাড়ি বের করি মানে? এখন কি আবার পুলিশের গাড়ি বের করবেন নাকি? ও ভাই, আপনার পার্সোনাল গাড়িও আছে? বাবা, ঘুষের টাকা দিয়ে পার্সোনাল গাড়িও কিনে ফেলছে, ভালোই তো। আমি জানি কি ভাবতেছ, এটাই ভাবতেছ আমি ঘুষের টাকা দিয়ে গাড়ি কিনছি, তাই না? কিন্তু এটা আমার বাবার গিফট করছে। আর একটা কথা, পুলিশের চাকরিটা আমার পেশা না, শখের বশে আমি পুলিশের চাকরিটা নিচ্ছি। আমার বাবা বিজনেসম্যান, তবে আমার পুলিশের চাকরির অনেক শখ ছিল, তাই পুলিশের চাকরি নিচ্ছি। এর বাহিরে আমার কোনো উদ্দেশ্য নাই। বলেই চলে গেল। আর কিছুক্ষণ পরে একটা প্রাইভেট কার নিয়ে আসে আমাকে ইশারা করে গাড়িতে উঠতে। আমিও গাড়িতে উঠে পড়ি। এবার সে আমাকে আমার বাড়ির রাস্তায় জিজ্ঞাসা করে। আমি তাকে দেখে দেই, সে অনুযায়ী আমাকে বাড়ির সামনে নামিয়ে দেয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলেন। তুমি কি জব করো? না, আমি স্টুডেন্ট, অনার্স 2য় বর্ষে পড়ি। ঠিক আছে, কাল আমি 9টায় আসবো, রেডি হয়ে থাকিও, আমি এসে কলেজে নিয়ে যাব। আরে আপনি কেন নিয়ে যাবেন? আমি কি নতুন নাকি? যেটা বলছি ওইটা শুনবা, আর এক্ষুনি আমার নাম্বার আনব্লক করো আমার সামনে। আর এটা কি ধরনের কথা? আপনি আমাকে কিন্তু ধমকাচ্ছেন। চুপচাপ যেটা বলছি সেটা শোনো, এক্ষুনি নাম্বার আনব্লক করবা, আর নাম্বার
আমার সামনে সেভ করো, না হলে তোমার মোবাইলটা দাও, আমি নিজে করে নিচ্ছি, তোমার ভরসা নেই। কেন? আমার মোবাইল আমি কাউকে দেই না। আমাকে দিতে বলছি মানে দিবা, দাও বলতেছি। আমি আমার মোবাইল আনলক করে দিলাম, বুঝলাম না হঠাৎ করে এর আবার কি হলো। সে আমার মোবাইল কি করে আমাকে দেয়। যাও, বাসায় যাও, কাল রেডি হয়ে থাকবা, আমি এসে নিয়ে যাব তোমাকে। বাই। বলে চলে গেল। আমি বাড়িতে চলে গেলাম। বাসা ঢুকতে আম্মুর হাজার প্রশ্ন, তবে আমি কাল বলবো বলেই রুমে চলে গেলাম, কারণ প্রচুর ঘুম আসতেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দিলাম ঘুম। সকালবেলা ফোনের আওয়াজে ঘুম ভাঙে। আমিও না দেখে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ঘুম থেকে কি ওঠা হয়েছে নবাব সাহেব? জি, আমার প্রচুর ঘুম আসছে। আপনি যেই হন না কেন প্লিজ পরে কল দিন, আমার প্রচুর ঘুম আসতেছে। বলেই কল করে দিলাম আর আবার ঘুমের দেশে চলে গেলাম। কিছু মুহূর্ত পর কেউ একজন আমার শরীরে ঝাঁকি দেয়। আব্বু ওঠ। আম্মু ঘুমাতে দাও তো। তখন আমার মুখে ডাইরেক্ট পানি ছিটকে মারে। আমি সাথে সাথে লাফিয়ে উঠি। আর আম্মু কি করতেছো? তখনই দেখলাম আম্মু রুমের মধ্যে আছে তো ঠিকই, আর আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কিন্তু আম্মু পানি ছিটকানি দেয় নাই, কারণ আম্মু ছাড়াও আরও একজন রুমে আছে। আর সে আমার মুখে পানি ছিটকাইছে। সে আর কেউ না, পুলিশিনি। সে ফুল ইউনিফর্মে দাঁড়ায় আছে। তাকে আমার রুমে দেখে অবাক না হয়ে পারলাম না। বাড়িতে হলেও মারা যেত, সে ডাইরেক্ট রুমেই এন্ট্রি নেবে, তা আমার কল্পনার বাইরে, তাও ইউনিফর্ম পরা অবস্থায়। তাকে দেখেই আমার হুঁশ পুড়ে উড়ে গেল। আর ঘুমের কথা কি বলবো সেটা আর নেই আমার মধ্যে। আমি আরও খেয়াল করলাম আম্মু আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে, তবে তার মুখে ভয়ের ছাপ দেখতে পাচ্ছি আমি। পুরো রুমটাই নীরব হয়ে রইল। কিছুক্ষণের জন্য পুরুষিনীর কথায় নীরবতা ভাঙলো। কয়টা বাজে? জি বাজে তো। আমি আমার রুমের দেওয়াল ঘর দিকে তাকালাম, দেখলাম 9:30 বাজে। জি 9:30। বাহ, কি সুন্দর করে বলে দিল 9:30 বাজে, তাও একটা ভেটকি মার্কা হাসি দিয়ে। কয়টা বাজে? তোকে রিসিভ করার কথা ছিল। পুলিশিনী রেগে চিৎকার করে বলল। তখন কাল রাতের কথা মনে পড়লো। আমাকে বলা হয়েছিল রেডি হয়ে থাকতে 9টার দিকে, এসে আমাকে বাড়ি থেকে রিসিভ করবে। ও মোর খোদা রে, আমি তো ভুলেই গেছিলাম। তবে 1 মিনিট, এই পুলিশিনীর সাথে আমি গিয়ে কী করব? আমার কলেজ তো কাছেই আছে। তবে যাই বলি না কেন, সকালবেলা এসেই প্যারা দেওয়া শুরু হয়েছে। কি ভাবতেছিস অলস কোথাকার? বাড়ির সামনে এসে আমি কল দিয়েছিলাম, আর উনি বলে পরে কল দিয়েন, আমার ঘুম আসতেছে। দাঁড়া, তোর ঘুম বের করতেছি আমি। ম্যাডাম আমি কি করলাম? আপনি শুধু শুধু আমার পিছে লাগছেন। কোনো কথা বলবি না, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আম্মুর সামনে ধমক দিয়ে কথা বলতেছে যা আম্মুকে, আর হুমকিও দিচ্ছে। আম্মু পুলিশের দিকে তাকায় আছে, আর কোনো কথা না বলে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি রুম খালি। আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম। এবার ডাইনিং রুমের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি পুলিশ নিয়ে আম্মুর সাথে গল্প করতেছে। বাহ, আসতে না আসতে আম্মুর সাথে ভালোই ভাব জমে নিল। আমি ডাইনিং টেবিলের কাছে চলে গেলাম। আমি রেডি, চলেন। নাস্তা করবি না? না, ক্লাস শেষ করে নাস্তা করে নেবো, এমনিও লেট হয়ে গেছে। লেটটা কার জন্য হয়েছে? কয়টায় রেডি হয়ে থাকার কথা ছিল? আচ্ছা সরি। আম্মু আব্বু কি অফিসে চলে গেছে? তুই তো দেরি কইরে ঘুম থেকে উঠছিস। তোর আব্বু 8টার দিকে অফিসে চলে গেছে। ঠিক আছে, গেলাম তাহলে, ভালো থাকিও। বলে পুলিশের সাথে বাড়ির বাইরে গেলাম। দেখলাম তার পার্সোনাল গাড়ি নিয়ে আসছে। আমাকে উঠতে বলে আমিও উঠে পড়ি। এবার সে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগে। আমি তাকে আমার কলেজের রাস্তা দেখে দেই। সে অনুযায়ী সে আমাকে কলেজের গেটের সামনে নিয়ে আসে আর নামিয়ে দেয়। জি ধন্যবাদ। তবে আমি হেঁটে আসতে পারতাম এখানে। হেঁটে আসা আমার নিত্যদিনের অভ্যাস। ভালো। কলেজ কখন ছুটি হবে? জি ছুটি তো হয় আপনার 2টার দিকে, তবে আমি 12টার দিকে বের হয়ে যাই ক্লাস থেকে। ফাইজলামি করো তাই না? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলেন। তোমার গার্লফ্রেন্ড আছে? তার কথাটা শুনেই নিমেষে বেককাল হয়ে গেলাম। কি প্রশ্ন করে বসলো সে আমাকে, আর এই প্রশ্নই বা করলো কেন সে? তার প্রশ্নটা শুনেই তাদেরকে হাঁ করে তাকায় আছি আমি। এই প্রশ্নটা কলেজের বা অন্য মেয়েদের থেকে আশা করলেও এই পুলিশিনীর থেকে জীবনে আশা করে নাই। আমি ভাবতে পারি নাই সে আমাকে এই উদ্ভট প্রশ্ন করে বসবে। কি হয়েছে এইভাবে কি দেখো? কিছু না, তবে ম্যাডাম আপনার থেকে এই ধরনের উদ্ভট প্রশ্ন মোটেও আশা করে নাই। আমি ভাবতে পারি নাই আপনি এরকম প্রশ্ন করবেন। আমার কথা শুনে চুপ হয়ে রইলো, কিছু আর বলছে না সে। আচ্ছা আমার গার্লফ্রেন্ড আছে কি না তা জেনে কি করবেন? দেখেন ম্যাডাম, আপনার সাথে পরিচয় হয়েছে ভালো কথা, কিন্তু আমরা বন্ধু হতে পারি, তবে এর বাইরে আর কিছু না। আমরা এই কথাটা শুনে সে আমাদেরকে করুণ চোখে তাকিয়ে আছে।
আচ্ছা ম্যাডাম, চলে আমার ক্লাসের সময় হয়ে গেছে, ভালো থাকবেন। যাচ্ছ ভালো কথা, তবে আমি 12টায় এসে তোমাকে রিসিভ করব। লাগবে না ম্যাডাম। আমার লাগবে, আমি আসবো। যাও ক্লাসে যাও। বলে গাড়ি নিয়ে চলে গেল। আমি তার এই বিহেভিয়ার দেখে অবাক হলাম। কি হলো এটা? এই পুলিশ নিয়ে এইভাবে আচরণ কোনো গেল? আর যাই হোক, একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে আমাকে। তো আমি আপাতত কোনো বাড়তি ঝামেলা চাই না। আমি সোজা কলেজে ঢুকে পড়ি। আর ক্লাসের টাইম হয়ে গেছে, তাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসতেই স্যার চলে আসে আর ক্লাস করাতে লাগে। আমিও কোনো মতো ক্লাস করে নিলাম। কয়েকটা ক্লাস করে বাড়ি চলে আসলাম আর ক্যাম্পাসে বসে বসে মোবাইল ঘাঁটতে লাগলাম। এর মধ্যে তানভীর আমার সামনে উপস্থিত। কিরে আজকে লেট হয়েছে কেন? এমনি ঘুম থেকে উঠতে লেট হয়েছে আর কি। রে তুই একা কেন? সে কই? হিমা আছে, তার বান্ধবীকে ডেকে নিয়ে গেছে। মামা চল নাস্তা করি। আচ্ছা চল। আমি তানভীরকে নিয়ে চলে গেলাম নাস্তা করতে। আমরা ক্যান্টিনে গিয়ে একটা টেবিলে বসে পড়ি আর তানভীর চলে যায় নাস্তা নিয়ে আসে। এবার দুজনে আড্ডা দিতে দিতে নাস্তা করতে লাগলাম। আমরা দুজনে একত্রে হলে তো আর কথাই নাই। আমরা কথা বলতেছি, আমার সময় আমার মোবাইল বেজে ওঠে। দেখলাম মেঘা ওর পুলিশ নিয়ে কল দিচ্ছে। তার নাম্বার দেখেই তুলতে ইচ্ছে করতেছে না আমি, তাই ফোন সাইলেন্ট করে টেবিলে ফোন রাখছি। এমনি প্যারা, পরিচিত হয়ে খালি প্যারাই পাইছি। আমি এটাই বুঝি না এর সাথে আমার কী কাজ, খালি বিরক্ত করে এটা। দুবার কল আসছে, রিসিভ করে নাই। তৃতীয়বার আবার কল দিচ্ছে, চিন্তা করলাম না রিসিভ করেই দেখি, তাই কল রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর সাহেব কোথায় আপনি? জি ম্যাডাম, আমি তো এক বন্ধুর বাড়িতে চলে গেছি, ও আমাকে জোর করে নিয়ে গেছে। কি? এই, তুই ভুলে গেছিস আমি আসবো যে কলেজে তোকে নিতে? ম্যাডাম বললামই তো, সে আমাকে জোর করে নিয়ে গেছে। না আমি কি করতাম বলেন? কথা শুনে অপর পাশ চুপ হয়ে গেল। ভালোই হয়েছে, তুই আমার পিছনে লেগে আছে সে। আচ্ছা, কোথায় আছো এটা বলো। জি বললাম তো, ফ্রেন্ডের বাসায় আছি। আচ্ছা ঠিক আছে, রাখি। ভালো থাকিও। জি খোদা হাফেজ। সে কল কেটে দিল আর আমি মোবাইলটা রেখেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি দেখলাম তানভীর আমাদেরকে হা করে তাকায় আছে। শালা এভাবে কি দেখিস? ফোনে কে ছিল আর কেনই বা তোকে মিথ্যা কথা বলছিল? আর বলিস না, ফোনে এমন একজন ছিল যার সাথে দেখা হওয়ার পর থেকে খালি তার পক্ষ থেকেই প্যারাই পাইছি। প্যারা পাইছিস মানে? আর কে সে? আমাদের দুজনকে এক মিথ্যা অপবাদে যে জেলে নিয়ে গেছিল সেই ছিল, মানে পুলিশ নি। কি ফোনে সে ছিল? ভাই সাহেব, কিন্তু কেন? আর সেই বা কেন তোকে কল দিছে? তাহলে শোন, তানভীরকে সব বললাম। ও ভাই, মামা পুলিশ নিয়ে তোর পিছনে লেগেছে? লেগে লাভ নাই, এমনিও ওটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই আমার। এমনিও দেখা হবার পর থেকে যা প্যারা ফ্রিতে পাইছি, আমি চাইতেছি না আমি প্যারাটা পার্মানেন্টলি পাইতে। আমারে মাফ কর ভাই। মামা একটা কথা জানিস, আমরা যেটা থেকে বেশি দূরে থাকতে চাই সেটাই আমাদের ভাগ্যে জুটে যায়। হালার পুত, এরকম কুফা মার্কার কথা কস কেন? লাথি দেবো না, সোজা তোর শ্বশুরের কোলে গিয়ে পড়বি। ভালো কথা মনে করে দিছিস দোষ। মামা ভাই, কলিজার দোষ আমার হিমার আব্বুরে একটু ম্যানেজ করে দে না ভাই। শালা কি সুন্দর করে গিরগিটির মতো রং পাল্টাই নিলি। আমার ক্ষেত্রে কুফা মার্কার কথা বলি, আর যখন নিজের গদিতে আগুন লাগলো সে মাস্কা মারা শুরু। অন্তর ভাই আমার প্লিজ, আমি জানি হিমার আব্বুরে একমাত্র তুই ম্যানেজ করতে পারবি। ভাই না, তুই আমার বেস্টু। দেখ ভাই, হিমাকে যদি না পাই আমি কিন্তু বাঁচবো না রে। বেঁচে থেকে এবার কি করবি? মরলে তো সারা পৃথিবী থেকে একটা শয়তান কমবে। আর শোন, মরার আগে তোর আম্মুরে বলবি 4 দিনা ও 40 সাথে যাতে বিরিয়ানি রান্না করে। আর আমি আবার ফ্রি খানা মিস করি না, আর তোরটা তো কোনো মতেই মিস করবো না। আর যাই হোক না কেন, বেস্ট বলে কথা। মজা নিতেছিস আর কি? নে নে, ভালো করে মজা নে, তোর এই দিন আসছে শালা। কিন্তু ভাই এবার একটু সিরিয়াস হ, আমার খুব ভয় লাগতেছি। দেখ তুই চালায় যা, সমস্যা হলে আমি আসি। তবে হ্যাঁ, যা করবি আগে আমাকে অবশ্যই বলবি। আসলে তুইও ভালো করে জানিস, উপর দিয়ে বাস দেবো ঠিকই, কিন্তু তোর সেই বাস থেকে আমিই বাঁচামো। এখন নাস্তার বিল দে তুই। দিলাম, সুবিধা নাই। এরপর আমি আর তানভীর আমাকে নাস্তা শেষ করলাম, আর তানভীর বিল দিয়ে আসে। আমি যতটুকু পারছি পুলিশের থেকে পেশা ছড়ানোর চেষ্টা করছি, কারণ সামনে দেখা হয়ে এত কিছু ঘটাই দিল, যদি লাইফে এন্ট্রি নেয় তাহলে কীরকম হাল হবে আমার। আমি তানভীরকে নিয়ে ক্যাম্পাসে দিয়ে হেঁটে কলেজের বাইরে গেলাম। আমরা দুজনে বেশ আড্ডা দিতে দিতেই গেটের বাইরে গেলাম। গেটের বাইরে আমরা কথা বলতেছি, দুজনেই আমরা হাসাহাসি করে কথা বলতেছি। তানভীর ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার হাসি নিমেষে উড়ে গেল। আমি তার মধ্যে চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। রে হারামি, তোর হাসি উড়ে গেল কেন? মামা আমার তো হাসি উড়ে গেল, কিন্তু চিন্তার বিষয় হলো তোর কি হাল হবে সেটা। এবারে কি বলতেছিস?
মামা তোর পিছনে দেখ, সব বুঝতে পারবি। তানভীরের কথা শুনে আমিও পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে আমার মুখের সে হাসিটুকু ছিল তা সু করে উড়ে গেল। আর ভয়ে কাজ করতে লাগলো, কারণ আমার সামনে একটি গাড়ি দাঁড়ায় আছে আর সেখানে একজন গাড়ির সামনের অংশে বসে আছে, তাও রেগে। সে আর কেউ না, সেই পুলিশ নিয়ে মেঘা।